চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি কিছুই করি নাই। চুপ হারামজাদা, চেয়ারম্যানের মেয়ের উন্না ধরে টান দেশ, আবার কস কিছুই করি নাই, একবারে বাইরে হাত পা জোড়া করে আলাম একবারে। তোর কত বড় সাহস, তুই খোকন চেয়ারম্যানের মেয়ের উন্না ধরে টানস? ছবি ওরে বুঝাই দে যে এর সাজা কি হতে পারে। জি চেয়ারম্যান সাহেব, ওরে আজকে এমন শাস্তি দিমু এই গ্রামের কোন মেয়ের দিকে জানি ও আর না তাকাইতে পারে। বাবা আমি আই পড়ছি, আর কোনো চিন্তা নাই তোর, আমি আই পড়ছি। চেয়ারম্যান সাহেব আমার নাবালক পোলা, ও কিছু করে নাই, ওরে এইভাবে বাইন্ধা রাখছেন কে? ওরে সাইডা দেন। তোমার ছেলের কত বড় সাহস যে খোকন চেয়ারম্যানের মেয়ের উন্না ধরে টানে, তাহলে এই গ্রামের মেয়েদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখছো? এই জন্যে ওর 100 লাঠির বাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে অন্য কোনো মেয়েদের দিকে না তাকায়। চেয়ারম্যান সাহেব আপনার কোন জায়গায় ভুল হইতাছে, আমার পোলা এরকম কাজ করতেই পারে না। ও বাবা, ওনারা যা কইতাছে এগুলা কি সত্যি? না মা, না সত্যি নাই, না সব মিছা কথা। চেয়ারম্যান সাহেব দেখছেন আমার পোলা এরকম কাজ করতেই পারে না, ওদের না বই হাত পা শুকাই গেছে, ও তো এই কাজ করেই নেই। ভুল হইতাছে, আমার নিজের চোখ দিয়ে দেখছি ম্যাডামের উন্না ধরে টান দিতে। আপনি সরে যান, আমার হাতে সময় কম। ছবি ওরে 100 লাঠির বাড়ি দাও। না না চেয়ারম্যান সাহেব, আমার ছেলে নির্দোষ, এরকম কোনো কিছু করে নাই। আমার আপনি 5টা মিনিট সময় দেন, আমি প্রমাণ করে দিব আমার ছেলে নির্দোষ, ও কোনো কিছু করে নাই। ঠিক আছে, 5 মিনিট সময় দেওয়া হলো। এই 5 মিনিটের মধ্যে যদি সত্য প্রমাণ না করতে পারেন, তাহলে 100 বাড়ি ওর পিঠে ঠিকই পড়বে। আচ্ছা ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, তোর মা আছে না, আমি যাবো আরামো। তুহিন সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, তুমি এরকম হাঁপাইতেছো কেন? হাঁপাইতেছি কিলনিকা, ওই যে চেয়ারম্যান তোর ছোট ভাই রান্নারে গাছের লোকে বাইন্ধা রাখছে। কে? চেয়ারম্যান সাহেব রান্নার গাছের লোকে বাইন্ধা রাখছে কেন? ও কি করছে? রানা নাকি কি জানি করছে, এটার জন্য গাছের লোকে বাইন্ধা রাখছে, আর 100 লাঠির বাড়ি দিব কইছে। কি কও? 100টা লাঠির বাড়ির কথা কইছে? ও মা, ও তো নিশ্চয়ই কিছু না কিছু করছে, তা না হলে তো চেয়ারম্যান খালি খালি বান্দার কথা না। কিন্তু মা, আমি কইলে কি চেয়ারম্যান আমার কথা শুনবো? আমি এখন কি করবো? কি করবি মানে? চেয়ারম্যানে কইছে 100 লাঠির বাড়ির কথা, ওই 100 লাঠির বাড়ি তুই খা। কিলো তুই যে কোনো কথা কইতাছস না, চুপ করে আসস? ও বুঝতে পারছি, কেন আমার পোলাটারে বাঁচাবি? আমার পোলা তো তোর নিজের ভাই না, রানা তোলে তোর সৎ ভাই, আমি তো তোর নিজের বানা, আমি হইলাম সৎ মা। মারুক আমার ওই পোলাটারে চেয়ারম্যানে বাইরে ঘুরে একবার আন্টি জুরা বাড়ি আলাই, আমার পোলা বলে যাক কিছু করে রাখবো না, আমার পোলা তোলে সৎ ভাই, আমি সৎ মা, আমার পোলার আল্লাহ নিয়ে যাই কি চেয়ারম্যানে বাইরে শেষ দেই। কি কোনো প্রমাণ আনতে পারছেন? আমি জানতাম কোনো প্রমাণ আনতে পারবেন না, কারণ আপনার ছেলে একটা লম্পট, ও এই গ্রামে এইগুলোই করে বেড়ায়। তাই ওরে এমন শিক্ষা দেবো যাতে আর কোনোদিন এমন করার সাহস না পায়। ছবি শুরু করো। চেয়ারম্যান সাহেব, আমি খুব ভালো করেই জানি কেউ যদি কোনো অন্যায় না করে তার জন্য শাস্তি বরাদ্দ হয় না। আমার ছোট ভাইটা নিশ্চয়ই কোনো অন্যায় করছে, তার জন্য আপনি শাস্তির ব্যবস্থা করছেন। চেয়ারম্যান সাহেব, আমি শুনছি আপনি 100টা লাঠির বাড়ি ওর উপরে বরাদ্দ করছেন। ও অনেক ছোট মানুষ, বুঝে না, ওরে যদি আপনি 100 লাঠির বাড়ি দেন ও অনেক কষ্ট পাইব, আর সেই কষ্ট আমার মা সহ্য করতে পারবো না। তাই বলছিলাম চেয়ারম্যান সাহেব, যেহেতু শাস্তির আপনি ওরে দিতে চাইতেছেন, সেই শাস্তির আপনি আমারে দেন, ওই 100 বাড়ি আমার উপরে দেন, আমার কিচ্ছু হইব না চেয়ারম্যান সাহেব। তুহিন, এইটা তুমি কি কও? অন্যায় করছে তোমার ছোট ভাই, তোমারে সাজা দেবো, এটা কেমন কথা? হ চেয়ারম্যান সাহেব, ওর বাড়িটা
আমার এই দেন, ও অনেক ছোট মানুষ, ওরা যদি আপনি 100টা বাড়ি দেন ও অনেক কষ্ট পাইব। আমি ওরে ছোট সময় থেকে অনেক আদর যত্ন করে মানুষ করতেছি, আমার অনেক কষ্ট হইব। আপনি নির্দ্বিধায় 100টা বাড়ি আমার গায়ে দেন, আমার কিচ্ছু হইব না। চেয়ারম্যান সাহেব, ও নিজে ইচ্ছা করে যদি বাড়ি খাইতে চায় তাইলে দেন, বুঝুক যে বাড়ির কত ঝাল। ঠিক আছে, ও যখন ওর ভাইয়ের শাস্তি ও নিজেই নিতে চায়, শুরু করো। বকুল, পরে ধর। ঠিক আছে। আল্লাহ, আল্লাহ, আরে ছাড় বকুল, আয় আমার লগে। আল্লাহ, এখন উমা উমা করতেছো কেন? এরকম করে মানুষ মানুষটা মারে, এমন ভাবে মারছে মনে হয় গরু বেরেন বেড়েছে। মুক্তা, কি করমু কও? ছোট পোলাপান একটা অন্যায় কইরা ফেলাইছে। এই যে আমার শরীর কত বাদ দিয়ে, আমি শক্ত মানুষ, এই বাড়ি খাওয়ার পরে আমার শরীরটা তোরে গনগন করতেছে, বেতায় আমি এই কাতুকাত হইতে পারতাছি না। রানা তো ছোট মানুষ, হরতেলে কি হইতো তুমি একটা বার বুঝো। হ, তোমার শরীর তো পাথরের আর তোমার বায়ের শরীর হলো মোমের। তোমার তো কিছু হয় নাই, যতগুলো মার খাইছো, পিঠের কি অবস্থায় রয়েছে, আও করতেছো, আর এখন কইতেছো যে আমার কিচ্ছু হয় নাই, আমার ভাই তো বেঁচে গেছে। বাইরে বাঁচাইতে যায় নিজের জীবনটা একবারে শেষ করে ফেলাইতেছো। আর মাটাও কেমন, এক সন্তানটা তোয়া তোয়া করে আর এক সন্তানটা দুই চোখকে দেখতে পারে না। তারে কেমন ভাবে মারছে, একটা আবার দেখতে পাইলো না। আর কয় না যে আমার পোলাটার কি অবস্থা, হাসপাতালে নিতে হইব, ওষুধ আনতে হইব, এই কথাটা মুখ দিয়ে বার করে না। নিষ্ঠুর মা। দেখো মুক্তা, মারি নিয়ে কোনো বাজে কথা কইবা না। আমি সবকিছু মানে আমি সবকিছু মানে নিতে পারবো, কিন্তু আমার মারি নিয়ে কেউ বাজে কথা কইলে ওইটা আমি বরদাস্ত করবো না। মুক্তা, তুমি তো জানো না, রানা শুধু আমার ছোট ভাই না, ওরে আমি আমার সন্তানের মতো ভালোবাসি। ছোট্টবেলা থেকে লাইলা বাইলা বড় করছি, ওর জন্য আমার অনেক মায়া। তুমি শেখ দাও তো। হ, তোমার কাছে তোমার মা আর তোমার ভাই সবকিছু, আমার তো কোনো দাম নাই। আমি যে একজন মানুষ, আমার তো দাসী বান্দি পাইছো, বাড়ির যত কাজ কাম আছে সারাদিন করাবা, আর ভালো মন্দ কিছু জিগাইলে আমার লাগে কুত্তার মতো ব্যবহার করবা, আর মায়ের বাইরে খুব আদর করো। কিন্তু হেরা তো তোমার আদর করে না, এরা তো দুই চোখকে তোমার দেখতে পারে না, এটা তুমি বুঝো না। এত পেশাল না পাইরা তাড়াতাড়ি একটু শেখ দাও। দিতাছি তো। আল্লাহ, আল্লাহ গো। আল্লাহ, 100 বেতের বাড়ি ইডি যদি আমার পিঠে পড়তো তাহলে তো আমি বাইসে থাকতাম না। যাই হোক, সময় মতো তো মিয়া ভাই গেছিল, বাড়িটি তার পিঠেই পড়ছে। আল্লাহ বাঁচাইছে আমারে। কি রে বাবা, রাত তো অনেক হইছে, তুই ঘুমাস নাই? মা, কেমনে ঘুমাই? চোখটা বন্ধ করলে গলায় 22 বুঝি 100 বেতের বাড়ি। 100 বেতের বাড়ির কথা মনে হইলে আমার ঘুমই হারাম হয়ে যায়। চুপ থাক, তোর ঘুম হারাম হইব কে? সময় মতে ওই বলদটা যাই অনেক খারাইছিল, বাড়িটি তো ওর পিঠেই পড়ছে। আচ্ছা মা, একটা জিনিস দেখছো, আমি আর তুমি মিয়া ভাইরে আর ভাবিরে যেই পরিমাণ অত্যাচার করি, তারপরেও তারা বাড়িতে যোগের মতো লাগা রয়েছে। আর মা, আর একটা কথা, এই যে আব্বা এত সয় সম্পত্তি রেখে গেছে, এগুলা যদি পরে এক সময় ভাগ করে দিবার নয়, ওরা যদি এলাকার মানুষজন যদি কান্দা কাটা বহে, তা করে যদি বেশি দেয় তাহলে আমার কি হবো মা? ও মা, আমি তো পড়ালেখা করি নাই, আমার কইটুকু সম্পত্তি তো হইব। এই তো আমার নাবালক পোলা কবেই সাবালক হয়ে গেছে, আমি বুঝি নাই। সুন্দর একটা কথা কইছ, শুন বাপ, জাগা জমি যেখানে যা আছে সব আমি খুঁজাই খুঁজাই বাইর করব, বাইর করে সব তোর নামে লেখা দিব। মা, ভুল, যে পর্যন্ত সম্পত্তি লেখা না দিব ও পর্যন্ত সম্পত্তির বড়াই করণ যাব না। ভালো একটা কথা কইছ, এই কথা তো আমার মাথায় ধরে নাই। শুন, আমি কালকে উকিলের কাছে যাইয়া সয় সম্পত্তি যে না যা আছে সব
তোর নামে লেখা দিন। আচ্ছা ঠিক আছে মা, তা নয় লেখা দিও। আর মা, রাত তো 12টা বাজে গেছে গা, আমার না খুব সেমাই খাইতে ইচ্ছা করছে, তুমি একটু সেমাই খাওয়াবা? পাগল পোলা, এটা কোনো ব্যাপার হইলো নাকি? হ্যাঁ, তুই মুখ দিয়ে কইতে দেরি করবি, আর তোর সামনে খাওন আইতে দেরি হইব না। আছে না আমাগো বাড়িতে এক চাকরানি, পরে যাই কুমু আর শ্বশুর করে তোরে খাওন দিয়ে যাবো। মা, রাত বাজে প্রায় 12টা, এখন যদি তুমি ভাবির কাজ যদি সেমাই রানতে কও, ভাবি কি রান্দা দিব? দিব না মানে? আমি যদি চোখ রাঙ্গাইয়া ওরে একটা হুকুম করি, আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে ওর বাধ্য। ও দিব না, ওর 14 গোষ্ঠী হইতে দিয়া যাব। তুই এনে বয়, আমি যাইতাছি, দেখবি একটু পরেই তোর সামনে সেমাই হাজির হবো। এমনই তোরে খাওন দিয়ে যাইব। বাহ, হিদারিং দেখা যায় বাড়ির মধ্যে রঙ্গনীলা চলতেছে, তাও আবার মাঝরাইতে। আচ্ছা, এই বাড়িতে যে মানুষজন থাকে এগুলা কি মাথায় আছে? আক্কেল জ্ঞান কি জীবনে হইব না? আম্মা, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি তো জানেনই আপনার পোলার অবস্থা কি, আর আপনি সবকিছু জানি না আপনি এই সমস্ত কথা কইতেছেন। ও মা, কতই আর মারছে, সামান্য কয়টা বাড়ি দিছে, এটা আমার কিছু হয়ে গেছে? একটু পলব দিলে তো ঠিক হয়ে যাইবো। আর শুনো, আমার ছোট পোলায় সেমাই খাইবো, তাড়াতাড়ি সেমাই রান্দা আমার পোলার রুমে দিয়া হোক। আম্মা, রাত বাজে 12টা, এখন আপনার পোলার সেমাই খাইতে চাইছে, এইটা কেমন কথা কইতেছেন? এত রাত্রে আমি সেমাই রান্না করবো? শোনো, কারো যদি কোনো কিছু মনে চাই খাইতে, ওই রাত দিন দুপুর আর সন্ধ্যা নাই, যখন তখন মন চাইতে পারে খাইতে। আমার পোলার মন চাইছে, এখনই সেমাই রান্দা দিবে, এটা হলো আমার শেষ কথা। মা, আসলে সারাদিন মুখটা অনেক খাটাখাটনি করে, সেই ফজরের সময় উঠে। তাছাড়া এখন তো রাত মেলা হয়ে গেছে। এক কাম করো মা, রানার একটু বুঝাইয়া কও গিয়া, ওরে ওর ভাবি বুড়ে উঠছে সেমাই রেন্দা দিবি। লাগবো না সেমাই, দিব কেন? আমার পোলা তো তোর সৎ ভাই, এর জন্য আমার পোলার যদি কোনো কিছু খাইতে মন চায়, ওরা রাত দিন দুপুর হিসাব করে তারপর ওরে খাওয়ান দিতে হইব। আর যদি তোর নিজের ভাই থাকতো তাহলে পর সাথে সাথে দিত। লাগবো না, লাগবো না, আমার পোলার সেমাই খাওয়া লাগবো না। সেমাই বেগরে না খেয়ে ঘুরে যাই। শোনো, একটা কথা বলি। ওই যে তখন বললো না তোমার পিঠে 100টা বাড়ি দিব, আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম। দেখো কোথায় দিকে জানি তোমার ওই বলদ মার্কা ভাই আয়সা হাজির হয়েছে। আমি খুব খুশি হয়েছি। তোমার পিঠে যদি 100টা বাড়ি পড়তো, শোনো জান, আমি সত্যি বাঁচতাম না, আমি মরেই গেতাম যদি তোমার কিছু হইতো। শোনা, আমিও তোমার অনেক ভালোবাসি। হ্যাঁ আচ্ছা, আমি তো খুব ভয়ে ছিলাম যে তোমার যদি কিছু হইয়া গেত তখন আমার কি হইতো, আমি তো তোমার ছাড়া বাঁচবো না। আচ্ছা আমি রাখি, আব্বা আসতেছে। চাঁদনি, কার সাথে কথা বলছিলি? আব্বা, ওই আমার কলেজে এক বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। মিথ্যে কথা বলস? তুই মনে করো আমি কিছুই বুঝি না? হ্যাঁ, আর এই 3-3বার চেয়ারম্যানিতে পাস যে করাইছে মানুষ এমনি এমনি? তুই একটা নিরপরাধ ছেলেরে শুধু শুধু মার খাওয়ালি, আর তুই যে ছেলের সাথে মিলামেশা করস আমি কি কিছুই জানি না? আব্বা, রানা খুব ভালো ছেলে, আর আমি ওরে অনেক ভালোবাসি। ওরে না পাইলে আমি কিন্তু মরে যাব। খবরদার, ওই ছেলেটা একটা বকাটে। তুই চেয়ারম্যানের মেয়ে হয়ে ওই বকাটে ছেলের সাথে মিলামেশা করিস, এটা আমি চাই না। শোন, তুই পচা শামুকে পা কাটিস নে। আজকের পর থেকে যদি দেখি ওই ছেলের সাথে মেলামেশা করতাস, এই লাঠি দিয়ে তোরে পিটিয়ে তোর ঠ্যাং ভেঙে দেবো। তোয়া তোয়া, শোনো, তোমার আজকের থেকে ডিউটি 24 ঘন্টা ওর সাথে থাকবা, আর ও কোথায় যায় কি করে সব রিপোর্ট আমার কাছে দিবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। তুহিন, তোমার কি অবস্থা? রাইতের কি চট্টরাই ছিল? ও ভাইজান, রাতে একটু জ্বর আইছিল, আর শরীরটার মধ্যে প্রচুর ব্যথা।
সমস্যা নেই, আল্লাহ ঠিক করে দিব। তুহিন, তোমার আমি মারতে চাই নাই, আমি জিদ্দে মারছি। তোমার ভাই দোষ করছে, সেই দোষ তুমি গাড়ে নিলে, তুমি মায়ের খাইলে। আমার খুব দোষ চাল, তাই আমি তোমার জোরে জোরে মারছি। ভাইজান, আপনি হয়তো জানেন না, চেয়ারম্যান সাহেব সব জানে। আমার ওই যে বাইটা, ওইটা যে আমি কত আদর করি, আমার কলজা দিয়ে ভালোবাসি। এই ছোট্ট সময় যখন রাইকা বাপটা মরে গেছে, আর ওই যে মুরগির বাচ্চা দেখেন না, মুরগির বাচ্চারা যেমনি করে পাকনার তলে আগলাইয়া রাখি, আমি ঠিক অমনি করে আগলাইয়া রাখি, ওর উপরে যেন কোনো আসর না পড়ে। আর ওই বাইটার উপরে যদি 100টা লাঠির বাড়ি পড়ে, আপনি কোন ওই কমলা শরীরটার কিছু থাকবো? ওনা ক্ষত বিক্ষত হয়ে যাব। আর ওইটা দেখা আমার মায় সহ্য করতে পারবো না, আমার মায় মইরাই যাব। আর আমার মায় যদি মইরা যায়, আমি তখন কারে মা ডাকুম? বাপটা মইরা যাওয়ার সময় কইছে, বাজান রে, তোর যত কষ্টই হোক, তোর বাইডারে, তোর মায়ের কোনোদিন ফালাইয়া দিস না। ওইটা আমার মাথার মধ্যে আছে, সেই জন্য ওর 100 বাড়ি আমার মধ্যে নিছি। বিশ্বাস করেন ভাই, আমার কোনো কষ্ট নেই, আমি ঠিক আছি। কারে তুমি ভাই কইতেছো? ও তো একটা হারাম দাদা, ও তো একটা বান্দির বাচ্চা, একটা তোমার বাবা তো একটা কুলাঙ্গের জন্ম দিতে গেছে। সবই ভাই, তুহিন, কার গায়ে হাত দিছ হিসাব করে দাও নাই। আমরা কিন্তু চেয়ারম্যানের লোক, আমরা সব করতে পারি। শফি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমার ভাই আর আমার মায়ের নিয়ে কেউ বাজে বাজে কথা কইলে আমি সহ্য করতে পারি না, আমার মাথায় রক্ত উঠে যায়। আমারে মাফ করে দিন। দেখছ, এই পৃথিবীতে অনেক লোক দেখছি, কিন্তু ওর মতো মা ভক্ত কোনো পোলা দেখি নাই। আরে ওর তো সৎ মা, আপন মা না, তারপরেও মা ডান্নিগে আর ভাই ডান্নিগে নিজের কাঁধে সব সহ্য করে নিল। আয়, হাই সোনা, যদি ওই 100টা বাড়ি তোমার পিঠে পড়তো, তাহলে তোমার হাড্ডি মধ্যে একটা আস্তে থাকতো। আমার আর এই জন্য তোমার পাওয়া হইতো না। তুমি ঠিকই কইছো, সময় মতো যদি মিয়া ভাই না গেতো না, আমার মায়ের পাউডার বানা হতো। ওই পাউডার দিয়া তোমার বাপে দাঁত ব্রাশ করা হতো। হয়েছে, এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। সেদিন রাত্রে আব্বা সবকিছু জানা গেছে যে তুমি আমার উন্না ধরে টান দিছিলা, আর তোমার ভাগের মার তোমার ভাই খাইছে। আব্বা বলছে যে তোমার সাথে যেন মেলামেশা না করি। ওই যে দেখো তো, আমার পিছনে গন্ডা মতো আব্বা লাগাই দিছে। আমার মনে হয় তোমার সাথে আর দেখা সাক্ষাৎ করে হবো না। এটা তুমি কি কইতাছো? আমি তোমার ভালোবাসি না, দেখো আমি তোমার ছাড়া কিন্তু বাঁচব না। আমিও তোমার ছাড়া বাঁচবো না। একটা কাজ করি, আমি আর তুমি অন্য জায়গায় পলায় যাই। হ, এটা তুমি ঠিকই কইছো, আমাদের পলায় যাইতে হবে। কিন্তু তোমার মা কি মাইনা নিব? আর রা হচ্ছে মার কথা, আমি গেলে মা কি করবো? আর তাছাড়া তুমি কালকে সকালা ওই যে মোড়ের দোকান পার আছে না, ওইখানে দাঁড়া থাকো, ওইখান থেকে আমরা একবারে ঢাকা চলে যাবো। হ, ঢাকায় যাবো, কিন্তু তোমার মার সাথে আমি একসাথে থাকতে পারবো না। আরে জান, তুমি এটা না চিন্তা করো না, আর তোমার নিকে আমি সব কিছু করবো। আর ওইরকম মার কপাল নাচতে পারি, ঢাকা শহরে যাবো তোমার নিয়ে। আচ্ছা ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, এখন আমি যাই। আচ্ছা যাও, তাই রাত্রে আমি তোমার ফোন দিবি। হ্যাঁ আচ্ছা তোয়া, ভাবি তুমি হেনে, আর আমি তোমার কতক্ষণ ধরে খুঁজতাছি। আমারে খুঁজতেছো কেন? কি হয়েছে? কিছু লাগবো তোমার? কইছিলাম কি ভাবি, আমার হাত পাওড়া না প্রচুর ব্যথা হয়ে রয়েছে, একটু যদি টিপা দেন। রানা, এটা তুমি কেমন কথা কইতেছো? তুমি ভাইবা চিন্তা কথা কইতেছো? তো তুমি কার এই কথাটা কইলা? ভাবি তাতে কি হয়েছে, একটু টিপা দিলে কি হয়? তাছাড়া তো আমি আপনার দেও। রানা, আমি কিন্তু তোমার বড় ভাবি, তুমি হলো আমার দেবর, ছোট ভাইয়ের মতো সম্পর্ক, ছোট বয়সের ছোট। তুমি কোন দিক থেকে আমার এই কথাটা কইতে পারো? আমি তোমার বড় ভাবি, মা সমতুল্য, এই কথাটা আবার তুমি কইতে পারলা? আহা ভাবি, তুমি তো রাগ করতেছো কে? তাছাড়া আমার শরীরটা হাত পাওড়া প্রচুর ব্যথা হয়ে রয়েছে, একটু টিপা দিলে কি হয়? পারবো না, আমি তোমার চাকর না যে আমি তোমার এই কামটা করে দেবো। তোমার নিজের হাতটা তুমি নিজে টিপা নাও। কি তুই পারবি না? কোন জায়গায় খোঁচা দিলি মশা বাড়া হয়, ওটা আমি রান্না ভালো করে জানি। মা, ও মা, মা কই গেলা? কি হইছে? তুই তো সিলে একবারে বাড়ি মাথায় তুলতাছস। চিল্লামু না কি করমু কও? ভাবিরে কইলাম যে আমার হাত পাটা প্রচুর ব্যথা হয়ে রয়েছে, একটু টিপা দিতে। ও মা, হে দিহারা আমার উপর পুরো ফায়ার উঠছে। কি
এই যে তোর কি কোনো আক্কেল জ্ঞান আছে? আমার এই ছোট পোলাটার হাত পা না হয় একটু ব্যথাই করতেছে, একটু টিপা দিলে কি এমন ক্ষতি হয়ে যাইতো? আম্মা শেষ পর্যন্ত আপনি কি কিছু বুঝেন না? আপনার পোলাটা সাবালক হয়ে গেছে, ও বড় মানুষ হইতে পারে, সম্পর্কে আমার ছোট, কিন্তু আমি তোর বড় ভাবি। আমার এই কথাটা কেমনে কয়? আপনার সাবালক পোলার আমি হাত পা টিপা দিব? মানুষজন যদি এই সমস্ত কথা শুনে তখন কি কইব? কেমন কথা কইতাছ? হ্যাঁ, আমার এই পোলা নাকি সাবালক? আমার এই পোলা তো এখনো নাবালক, ও ছোট মানুষ, একটু টিপা দিলে কি আর হইব? তোমার সাথে ওর বয়স কিন্তু বেশি না, অনেক ছোট। আর তখন টিপা দাও। আম্মা আপনি কি মনে করেন সারাদিন কি আমরা আজারে বয়ে থাকি? সারাদিন বাড়ির যত কাজ কাম আছে আমি আর আপনার ছেলে সবগুলোই করি, আর আপনি এখন কইতেছেন আপনার ছেলে হাত পা টিপাতার জন্য? এটা আমি কোনোদিনও পারবো না। দেখছো মা, দেখছো তোমার মুখের উপরে কেমন করে কথা কয়? তুমি যখন থাকো না তাহলে তখন আমার লগে কেমন কেমন করে। বুঝতে পারছি সবই। কত ওই লোকে এইবারে রাজরানী হিসাবে আইছে, আমাগরে তো সবসময় সৎ মনে করে। তুই হইলি সৎ দেবর আর আমি হইলাম সৎ শাশুড়ি। তোমার শরীরে খুব তেল ধরছে তাই না? তোমার তেল কেমনে কমাইতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। রানা তুই ওরে ধর, আমি আইতাছি। স্যার কইতেছি রানা ভালো হইতেছে না, কিন্তু সাইডে দাও কইতেছি, আমার কিন্তু লাগতেছে, কানটা কিন্তু ভালো করতেছ না তুমি। উফ আম্মা এইটা আপনি কি করবেন? তোর শরীরে অনেক তেল ধরছে না, তোর শরীর থেকে এটা দেখতে তেল বার করুন। রানা ঘোরা ওইদিকে। আম্মা আম্মা আল্লাহ গো, শোনা ময়না, তোমার কি হয়েছে? তুমি এই জায়গায় মুম জ্বালায় বয়া রইছ, এখনো খাও নাই? ও বুঝবার পারছি, তুমি আমার লগে অভিমান করছো তাই না? কি করমু কও, পুরুষ মানুষ তো অনেক কাম কাজ থাকে, সবসময় টাইম মতো আহন যায় না। তুমি খাইয়া নিলেই পারতা। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে কও? কিছু হয় নাই। মুক্তা, তোমার পিঠে আগুনের পুরার দাগ কেন? কি হয়েছে আমারে কও? না কিছু হয় নাই। সত্যি করে কও মুক্তা, ওখানে কি হয়েছে? আমি সত্যিই কইতেছি কিছু হয় নাই। ওই যে রান্না করতে গেছিলাম তো, রান্না করতে যে রান্না করার সময় খড়ির জাংটা লাগে আগুনের খন্ড পিঠে এসে লাগছিল। তুমি কি আমারে বলত পাইছো মুক্তা? তুমি যদি রান্না করতে বসে তোমার আগুনের ছেঁকা লাগে, সেটা তোমার মুখে লাগবো, তোমার বুকে পেটে লাগবো, পিঠে তো লাগার কথা না। সত্যি করে কও কি হয়েছে? আমি সত্যিই কইতেছি। আমার কসম, তুমি আমারে সত্যি করে কও, তোমার পিঠে এটা কিসের পুরার দাগ? তোমার মা আমার শেখা দিছে। তোমার ছোট ভাই সকালবেলা এসে আমার কইতেছে তার ঘরে যায় তার শরীর টিপা দেওয়ার জন্য। আমি না করছি, না করার পর তোমার ছোট ভাই আর তোমার মা মিলে আমার জোর করে আগুনের গুলোতে পিঠে শেখা দিচ্ছে। আচ্ছা তুমি কেমন মানুষ? এই বাড়িতে আমরা দুজন যা মানুষ, এই বাড়ির কেউ মনেই করে না, আমাকে কুত্তা বিলে মনে করে না। এত অত্যাচার করে, এত জুলুম করে, তারপরে তুমি এই বাড়িতে কেন পড়ে থাকো আমি বুঝি না। ওনারা তো তুমি নিজের মা মনে করো, কিন্তু উনি তো কোনোদিনও তোমার নিজের মা মনে করে না। উনি তো ভাবে যে তুমি তোমার সৎ ছেলে, আমি তার সৎ ছেলের বউ। এই সমস্ত কথা চিন্তা করে আমার উপর জুলুম অত্যাচার সবসময় করে। তারপরে তুমি এত কিছু সহ্য করে কেন এই বাড়িতে পড়ে রয়েছো? কোন আশায় পড়ে রয়েছো? আমি তোমার কই কি, চলো না আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই, দূরে কোথাও চলে যাবো, ওইখানে আমরা সুখে শান্তিতে সংসার করবো। এই বাড়ি তার জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না। মুক্তা, এক কথা আমার বারবার কইতে ভাল লাগে না, তুমি খাওয়ান বারো, একসাথে বসে খাবার খামু। আচ্ছা তুমি এত দেরি হলো কেন তোমার? আর দেরি হবো না, মা আইতে দিতে চায় নাই, মা পরে চিকা চিকি করতেছে, তারপরে আমি আয় পড়ছি। চলো চলো। আচ্ছা
মিয়া ভাই তুমি রাস্তা আটকে লাগায় আমাকে যাইতে দাও। কই যাবি তুই? তুই কই যাবি? তুই জানোস না মায়ের কলিজার টুকরা তুই? মা তোরে ছাড়া একটা মিনিট থাকতে পারে না। তুই যেমনি করে চলে যাইতেছস মা তো ওইদিকে মইরা যাবো। দেখরা না মা অনেক কান্নাকাটি করতেছে, আমার লোকে বাড়ি ফিরে আসো। না মিয়া ভাই আমি যাবার নিগে আহি নাই, আমি চাঁদনিরে অনেক ভালোবাসি আর চাঁদনিরে নিয়ে আমি অনেক দূরে চলে যাম। রানা তুই যে মেয়েটারে ভালোবাসস সেটা আমি খুব ভালো করেই জানি। তুই এমনি করে পলায় যাইতে পারস না। তোর লিগা দরকার হয় আমি ওই চেয়ারম্যানের পায়ে ধরে কানমু, সারা জীবন ওই বাড়িতে আমি গোলামি করবো। যেমনি করে হোক তোর দুজন এক করে রাখার চেষ্টা করবো। তুই বাড়ি ফিরে চল, মা নলে বাঁচবো না রে। দেখো মিয়া ভাই আমি তোমার কই যাচ্ছি না, আমি বাড়িতে যাম না, রাস্তা সর আমার। আও না রানা আমি তো করে যাইতে দিব না, আমার লোকে বাড়ি চল তোরা। মিয়া ভাই এবার কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে গা, এনে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাবো। তুই যত যাই কিছু কস না কেন, তোরে আমি হেন থেকে যাইতে দিব না, আমার লোকে তোরা বাড়িতে যাবি। তুই কেন বুঝতেছস না? তুই যদি এইভাবে চইলা যাস মা তোর দিকে মইরা যাবো ছটফটাইয়া। আমার কথা কি তোমার ভালো লাগে না? আমার কথা কি তোমার কান্দে ঢুকতেছে না? রাস্তা ছাড়ো। ভাই আমার ভাই না আমার, তুই এরকম পাগলামি করিস না। তুই জানোস না মা তোরে কত ভালোবাসে। মা যদি তোরে একবেলা না দেখে সে তো ছটফটাইবো, আমার সাথে আরো রাগারাগি করবো। তুই কেন বুঝতেছস না? মায়ের কলিজার টুকরা তুই। তুই এভাবে যাইস না ভাই, আমার লোকে বাড়ি চল। এই ভুলটা তুই করিস না ভাই, চল না ভাই বাড়ি চল। ভাই না মা আমি তোর অনুরোধ করে কইতাছি ভাই তুই এইভাবে যাস না। তুই যদি যাস মারে আমি কি জবাব দেব? মারে বাঁচাবার পারুম না। তোর চিন্তায় চিন্তায় মা মইরা যাবো। আচ্ছা না তুই কি চাস মাটা মইরা যাই, আমরা দুই ভাই এতিম মইরা যাই? ক মা মরলে মরুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তবু আমি ভালোবাসার মানুষে হাতছাড়া করার পারব না। রানা আমি তোরে শেষবারের মতো কইতাছি ভাই তুই আমার সাথে ফিরে চল, ভালো হইব। না তুমি তো এভাবে শুধাইবা না, তুমি তো এভাবে শুধাইবা না। মারছস তো, এবার তো মনের রাগ কমছে। আমি কিচ্ছু মনে করি নাই ভাই, তুই তাও আমার লোকে ফিরে চল। তুই এভাবে যাইতে পারস না ভাই, তুই আমার লোকে বাড়ি যাবি। আয় না চল ভাই বাড়ি ফিরে চল। একবার কইতাছি যে যাবো না, আর একবার যদি আমার পিছু লাগতস না আর দুগুটি ভাঙাল আর সার নেই। অনেক বড় হয়ে গেছিস তুই। প্রথমে তোরে কত অনুরোধ করলাম, তুই আমার কথা শুনস নাই। আমি বড় ভাই হয়ে তোর পায়ে ধরলাম, তাও তুই মানুষ নাই। আরে তুই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুললি, তবু আমি মাইনা নিছি। তারপরে তুই বুঝলি না তুই কি চাস। তারপরে ওই মেয়েটারে নিয়ে তুই ঢাকায় যাবি, এই মেয়েটারে নিয়ে তুই ঢাকায় যাবি। এত করে করার পরে তুই আমার কোনো কথা শুনতেছ না। তার কথা তোর মনে পড়ে না? যেই মায়া এত কষ্ট করে মানুষ করছে তার জন্য তোর মায়া লাগে না, ওই মায়ের জন্য তোর মায়া লাগে। তুই কি চাস না? কি চাস? তুই কি চাস আমারে ক। এত কইরা কইতাছিস যে ঢাকায় চলে যাবি, তোরে তো আজকে আমি মাইরাই ফেলামু। তোর আজকে মাইরা ফেলামু, হাতে পায়ে বড় হইছস। ছাড়ো আমারে, ছাড়ো আমারে। আরে তুমি কি শুরু করছো? কেমন করতেছো কেন? এই আমি মারমু না কি করমু? আমি তোর অনেক ভালোবাসি, ও অনেক অন্যায় করে ফেলাইছে। যেই মায়ে এত ভালোবাসে সেই মায় বাড়িতে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ও আরেকটা মাইয়া নিয়ে ঢাকায় বাইকা যাবো, কই মা মইরা যাই। ওর কত বড় সাহস, কত বড় কলিজা। আরে ভালোবাসি বলে কি মাথায় উঠবি নাকি? বিশ্বাস করো আমি বড় ভাই ওর পায়ে ধরছি, পায়ে ধরে কান্দাকাটি করছি। ভাই তুই যাইস না, তুই বোঝার চেষ্টা কর। ও আমার কোনো কথা শুনে না, ওরে তো আজকে আমি মাইরাই খেলাম। মাথা গরম করো না, আমি ওর বুঝাবো না। ছোট মানুষ বুঝতে পারে না, একটা ভুল কইরা ফেলেছে। এখন যদি এরকম মাথা গরম করো তোমার একটা কিছু হয়ে যাইবো। মাথা গরম করো না, বাড়ি চলো। আমি এখন বাড়ি যাবো না, যাও। আমার মাথা গরম আছে, ওর চেহারা দেখলে আমার রাগ উঠবো। আমার চোখের সামনে থেকে যাও তোমরা। ওর কত বড় সাহস, মায়ের মনে কষ্ট দেয়। হ্যাঁ এক মায়ের জীবনটা টানাটানি করবার গেতাছে। খাড়ায় খাড়ায় কি দেখতাছস? ইজ ব্যাগ টেক সব কিছু গুছাইয়া দিছি। তোর বউরে নিয়া আমার এই বাড়ির থেকে এই মুহূর্তে চলে যাবি। আরে তুই তো একটা জানোয়ার, আমার এই নাবালক পোলাটারে এমন ভাবে মারছস। জানি না আমার পোলায় বাঁচবো না মরবো, তাই কইতেছি আমার পোলা যদি মইরাও যায় অন্তত তোরা জানি আমার পোলার লাশটা জানি না দেখতে পারস। এই মুহূর্তে আমার বাড়ির থেকে চলে যাবি নিমো খারাপ। আরে তোরা তো ভাবছস সব সময় আমার ছেলে তোর সৎ ভাই, আমি একজন তোর সৎ মা। এটাই তো ভাববি স্বাভাবিক। আর সৎ ভাবে তো আমার পোলাটারে এমন ভাবে মারছস যেটা কিনা মানুষ কুত্তারও এরকম করে পারে না। কুত্তার চাইতে বেশি আমার পোলাটারে মারছস। তখন মুখ আর আমি দেখতে চাই না, এই মুহূর্তে চলে যাবি। মাগো
আমি তোমার সব কথা জীবন ভরে শুনে আইছি। তুমি আমারে যে আদেশটা দিছ, আমি কোন আদেশ অমান্য করিনি। যখন যে কাজটা আমারে দিছ, কোনোদিন তোমার মুখের উপরে কই নাই মা ওই কাজটা আমি করতে পারবো না। তোমার সিদ্ধান্তরে সবসময় সম্মান জানাইতাম। আজকে তুমি যে সিদ্ধান্ত নিছো সেইটারও আমি সম্মান জানাইলাম। আমি বাড়ির থেকে চলে যেতেছি, তারপরেও চাই আল্লাহ তোমার ঘরে ভালো রাখুক, সুখে রাখুক। মুক্তা, চলো। দাঁড়াও 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 দাঁড়াও, কি ভাবছেন? ভাবছেন যে থাপ্পড়টা মনে হয় লাগাই দিলাম, তাই না? না, আমি আপনার মতো অমানুষ না। আমার বিবেক বুদ্ধি বলতে কিছু আছে, কারণ আপনি আমার শাশুড়ি, আমার মা সমতুল্য। এই চিন্তা করে না এই হাতটা আপনার গালে বসাইলাম না। আপনি কি শুরু করছেন? আপনি কারে বাড়ি থেকে বের করে দিতেছেন? আচ্ছা, আপনি তো একজন মা, আপনার তো মায়ের মন। আপনি কি বুঝেন না যে আপনার সন্তান কি চায়? আপনার ভালো চায় না মন্দ চায়? এটা কি আপনি বুঝেন না? আমি তো মানুষের কাছে শুনছি যে আর কেউ সন্তানের মনের কষ্ট সুখ না বুঝলেও একটা মা সে কিন্তু ঠিকই বুঝে। আরে আপনি কেমন মা? আপনারে দেখো তো আমার এখন মন হইতেছে, আরে পৃথিবীতে এরকম মা থাকার থেকে না থাকাই অনেক ভালো। যে মা কিনা সন্তানের সুখ দুঃখ কষ্ট কিচ্ছু বোঝে না, ওই মাটা কি হইব? আমারই ভুল। আপনি তো তারে কোনোদিন সন্তান ভাবেন নাই। আপনি তো ভাবছেন সে আপনার সৎ সন্তান, সে তো আপনার পেটে হয় নাই। আপনার পেটে তো হইছে একজন, তার লেগে এতটা। আরে আপনার এই সৎ ছেলে আপনার জন্য যত কষ্ট করে, আপনার ছেলের জন্য যত কষ্ট করে, আপনি তো এটা বুঝেন না। কথায় আছে না, বাড়ির বড় পোলা বাড়ির জন্য যত যাই করুক সবকিছু হইরা হাঁটাই না যদি বাড়িতে সবার সামনে বসায় দেয়। আপনি আপনার বড় পোলারে সবসময় সৎ পোলা ভাবতেন, কিন্তু ও কোনোদিন আপনার সৎ মা ভাবে নাই, নিজের মা ভাবছে। আপনি আজকে কি কইলেন যে আপনার পোলারে সে মারছে? কেন মারছে, কি এর লিগে মারছে? এটা তো আপনারা জানেন না। এর পিছনে যে কত বড় কাহিনী আছে, এটা যদি আপনি জানতেন তাহলে কোনোদিনও তারা অপবাদ দিতেন না। আরে আপনার পোলাই তো আপনার লাথি মাইরে অন্য একটা মাইয়া না ঢাকা চলে যাইতেছিল। আপনি তো ছোট পোলার জন্য কান্নাকাটি শুরু করছেন, তারে সারা একটা সেকেন্ড থাকতে পারেন না। এই কথাটা চিন্তা করে আপনার এই ছেলে কি করছে জানেন? দৌড় তার কাছে গেছে, তারে হাত জোর করছে, অনুরোধ করছে, তার পায়ে পর্যন্ত ধরছে। বড় ভাই হয়ে সে মানে নাই, ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাত তুলছে, সে তাও মাইনে নিছে, তাও রাজি হয়েছে। সে চিন্তা করছে তাতে যদি আমার ছোট ভাই আমার মার কাছে ফিরায় আমার মাটা তো ভালো থাকবো। সে আপনার চিন্তা করছে, কিন্তু কি করছে আপনার ছোট পোলা জানেন? শেষ পর্যন্ত আপনার এই ছোট পোলা এই মানুষটার গায়ে হাত তুলছে। সবকিছু মেনে নিচ্ছে, সবকিছু, তাতেও সমস্যা নাই। কিন্তু যখন দেখছে মায়ের গুতা খাওয়ার পর আপনার ছোট পোলা তার কথা শুনতেছে না, তখন সে বাধ্য হয়ে মারতে শুরু করছে। মাইরা দইরা হইলেও সে চিন্তা করছে যে সেই পোলাটা যাতে আপনার কাছে না দিতে পারে, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কথা কই, যার লিগে এত টান টানেন না, সেই ছোট পোলা কি কইছে জানেন? আপনি যদি মইরাও যান তাতেও তার আফসোস নাই, তার কাছে তার ভালোবাসার মানুষটা সবচেয়ে বড়। আপনার কোনো মূল্য নাই, আপনি তারই নাই পড়ে আছেন। আর যেই মানুষটা আপনার জন্য এত কষ্ট করছে, এত ভালোবাসে আপনারে, আপনি তার ভালোবাসাটা কোনোদিনও বুঝলেন না। আর একটা কথা, আপনি সবসময় জায়গা সম্পত্তির কথা কন না, যে জায়গা সম্পত্তির লোভে বলে আমরা এই বাড়িতে পইরা আছি। আপনি কি জানেন? জানবেন কেমনে? আমার শ্বশুর মারা যাওয়ার কিছুদিন আগে এই যত জায়গা সম্পত্তি আছে সবকিছু কিন্তু উনার নামে লেখা দিয়ে গেছে। একটা বাড়ি কি উনি কইছে যে জায়গা সম্পত্তি সব আমার, আপনি এই বাড়ি থেকে চলে যান, আপনি সেই বাড়ি থেকে চলে যায়, এই কথাটা কি কইছে? মুখের ভাষা দেয় এই কথাটা কোনোদিন বার করে নাই। সে চিন্তা করছে আপনি তার নিজের মা, এইটা তার নিজের ভাই। এই কথাগুলো চিন্তা করে আপনাকে কোনোদিন কয় নাই যে জায়গা সম্পত্তির মালিক আমি, আমার এত কষ্ট কেন দিতেছ, আমার বউরা এত নির্যাতন কেন করতেছ? আর এই সমস্ত সাক্ষী কারা জানেন? ওই চেয়ারম্যানের সাক্ষী রেখে এই জায়গা সম্পত্তি সব কিছু ওনার নামে লেখা দিছে। আর
আপনি আপনার ছোট পোলার অনেক ভালোবাসেন দেখে আপনি তারে ভালোবাসেন, কিন্তু এই মানুষটা আপনারে ভালোবাসে। এই ভালোবাসার টানে কি করছে জানেন? যাতে আপনার ছেলেটা ভালো থাকে। কিছুদিন আগে এই যত জায়গা সম্পত্তি আছে সবকিছু তার ছোট ভাইয়ের নামে লেখা দিছে, আর আপনি কইতাছেন যে জায়গা সম্পত্তির লেখা আপনার পোলারে মারছে। আপনি তো মা নামের কলঙ্ক। আপনি আমাকে বাড়ি থেকে চলে যেতে কইছেন না? চলে যাইতেছে, কেন যাইতেছে জানেন? আপনি যাতে সুখে শান্তিতে থাকেন, এই জায়গা সম্পত্তিটা আপনার ছেলের নিয়ে ভালো থাকে, ভালো থাকেন, দোয়া করি। দাঁড়াও, কই যাইতাছো বৌমা? আমারে একলা করে তোমরা বাড়ির থেকে চলে যাইবা? তোমরা যাইও না। আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে আমার বড় ছেলে আমার জন্য এত কিছু করে। আমি সবসময় ওরে সৎ ছেলে ভাবতাম। বৌমা, অনেক অত্যাচার করছি তোমার উপরে, পারলে আমারে ক্ষমা করে দিয়া তোমরা এই বাড়িতে থাইকা যাও। তোমরা কেন চলে যাইবা? এই যে বাড়ি ঘর সয় সম্পত্তি এগুলা তো সবই তোমাগো। চাইলে তোমরা আমাকে বাড়ি থেকে বাইর করে দিতে পারতা, কিন্তু এই কামটা করো নাই। আমি এতটাই অমানুষ যে আমি কোনো কিছুই বুঝতে পারি নাই। বাবা, তুই আমার মাফ করে দে। আসলে আমি এটা কোনোদিনও ভাবি নাই যে পেটে ধরলে মা হওয়া যায় না, পেটে না ধরলেও মা হওয়া যায়। আমি তো পেটে ধরছি, কিন্তু সন্তান না, আমি একটা জানোয়ার আমার পেটে ধরছিলাম। কোনটা সোনার কোনটা রূপা আমি চিনতে ভুল করছি, আমারে মাফ করে দে। মাগো, তুমি মাপ চাইতেছো কেন? তোমার তো কোনো অন্যায় নাই, তোমার তো কোনো ভুল নাই। ভুল তো আমার, ভুল আমার বউয়ের। তা না হইলে এই সংসারটার মধ্যে কাদার মতো খাইতে গেছি, দিন রাত পরিশ্রম করে গেছি। আমার বউটা সারাদিন বান্দির মতো খাটছে। কেন জানো মা? আমাকে যে এটা নিজের বাড়ি, আমি তোমার সন্তান, এটা তোমার সন্তানের বউ, এইটুকু স্বীকৃতি পাওয়ার জন্য। জানো মা, কুলুর বলদের মতো খালি খাটছি আর খাটছি, বিনিময়ে কিচ্ছু পাই নাই। তারপরে কোনো আফসোস ছিল না, শুধু আফসোস একটা জায়গায় আসছিল মা। কোনোদিন যদি তুমি তোমার পেটের সন্তান মনে কইরা পকেটাই না নেও, ভালো করে একটা ডাক দাও, ভালো একটা মাছের মাথা দাও, ভালো একটু খাওন দাও, শুধু এসায়। জানো মা, আমার মাটা যখন ছোট সময় মইরা গেছে, আমি মায়ের আদৌ ভালোবাসা কি আমি বুঝি নাই। তারপরে বাপে তোমার বাড়িতে আনলো। বিশ্বাস করো মা, আমার থেকে খুশি না আর কেউ হয়েছিল না। আমি মায়ের আদর পাবো, ভালোবাসা পাবো, কিন্তু এত কিছু করার পরেও আমি তোমার আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই। আরে বাবা, সয় সম্পত্তি, জায়গা জমি, টাকা পয়সাগুলা কি আজকে আছে কালকে থাকে না, কিন্তু মানুষের মনের ভালোবাসা যেটা, সেটা মৃত্যুর পরেও থাকে। মানুষ অনেক গুণগান গায়, কিচ্ছু আমাকে কপালে জোটে নাই। কথায় আছে না, কুলুর বলদ বড় পোলা, ঠিক তাই আমার বেলায়ও হয়েছে। এই যে বড় পোলারা সারা জীবন খাটবো, শেষ বেলায় তারা কিচ্ছু পাইবো না। তাগর কপালে ভাঙ্গা ঘর, আর নাহলে গোয়াল ঘরের এক সাইড, আর যদি না হয় সেই রাস্তায়। ঠিক আছে মা, আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই। সবাই তো জানে, কথায় আছে না, এক গাছের ছাল কোনোদিন আরেক গাছে লাগে না। আমি আর কোনোদিন মা লাগাইতেও চাবো না। আমি চাই তোমরা সবাই মিলে খুব ভালো থাকো, সুখে থাকো। আর সম্পত্তির যে ব্যাপারটা, ওইটা তো আমি রানারে দিয়েই দিছি, কাগজপাতিগুলো ওর হাতে দেই নাই। যদি সম্পত্তিগুলো বেচা নষ্ট করে ফেলায়, ওগুলা চেয়ারম্যানের কাছ থেকে তুমি একটা সময় নিয়ে নিও। আর ভালো থাকো মা, ভালো থাকো। চলো আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।